পিকেকে ওয়াইপিজির অবস্থানে তুরস্কের হামলা জোরদার। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জে চীনের ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শরণার্থী ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করতে পার্লামেন্টের অনুমতি চেয়েছে স্লোভেনিয়া সরকার। বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করল মালয়েশিয়া। এবং বাছাই পর্ব দিয়ে শুরু এশিয়া কাপ। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা ইসলাম। এবারে বিস্তারিত। তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়িবোমা বিস্ফোরণের জবাবে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে ও সিরিয়ায় ওয়াইপিজির অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করেছে তুরস্ক। বিদ্রোহীরা এ অভিযোগ অস্বীকার করলেও তুরস্কের গোয়েন্দা তথ্য অনুযায়ী তাদের সংশ্লিষ্টতার বিষয়টি স্পষ্ট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েব এরদোয়ান। তুরস্কে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে বৃহস্পতিবার রাজধানী আঙ্কারার হাসপাতালে যান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। এ সময় তিনি আহতদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। এই হামলার পেছনে সিরিয়ার কুর্দি বিদ্রোহী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে ও পিওয়াইডি সহযোগী সংগঠন কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটস ওয়াইপিজিকে দায়ী করেন তুর্কি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। বিদ্রোহীরা অভিযোগ অস্বীকার করলেও তা মানতে নারাজ তুরস্ক। রিসেপ তাইয়েব এরদোয়ান বলেন, কুর্দি বিদ্রোহী নেতারা তাদের দায় অস্বীকার করে আসলেও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থা যে তথ্য দিয়েছে তাতে বিদ্রোহীদের সংশ্লিষ্টতার বিষয়টি স্পষ্ট। এদিকে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। রয়টার্স জানায়, সালিহ নেসার নামে 23 বছর বয়সী এই সিরীয় নাগরিক উত্তরাঞ্চলীয় হাসাকাহ প্রদেশের বাসিন্দা এবং ওয়াইপিজি ও সিরীয় গোয়েন্দা সংস্থার সদস্য বলে ধারণা করা হচ্ছে। সে তুরস্কে হামলার উদ্দেশ্যে গত বছরের জুলাইয়ে সিরিয়া থেকে অবৈধ পথে অভিবাসীর ছদ্মবেশে আঙ্কারায় প্রবেশ করে বলেও জানায় গণমাধ্যম। এই হামলার জবাবে ইরাকের উত্তরাঞ্চলে পিকেকের ঘাঁটিগুলোর ওপর বিমান হামলা জোরদার করেছে তুরস্ক। এছাড়া সিরিয়ার ওয়াইপিজির অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রাখা হয়েছে বলেও জানায় গণমাধ্যম। আঙ্কারায় হামলার ঘটনায় জড়িতদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি করেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। আত্মরক্ষার ক্ষেত্রে তার দেশ সন্ত্রাসীদের সমুচিত জবাব দেবে উল্লেখ করে তিনি মিত্র দেশগুলোর সহযোগিতা কামনা করেন। আঙ্কারার এই হামলার পেছনে সিরিয়ার সংকট মোকাবেলায় তুরস্কের জড়িয়ে পড়াকে দায়ী করেছেন বিশ্লেষকরা। এ অবস্থায় সিরিয়া সংকটে সরাসরি নাক না গলিয়ে কৌশলী হওয়ার পরামর্শ দেন তারা। এক বিশ্লেষক বলেন, আঙ্কারার বোমা হামলার সঙ্গে সিরিয়ার হামলার অনেক মিল রয়েছে। সুতরাং বলা যেতে পারে সিরিয়া সংকটের এক ধাক্কা তুরস্কের ওপর পড়েছে। এ অবস্থায় শক্তিশালী মিত্র ছাড়া তুরস্কের উচিত হবে না সিরিয়ায় স্থলসেনা অভিযানে যাওয়া। বিদ্রোহীদের ওপর বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়ে ওয়াশিংটনের মুখপাত্র জন কির্বি জানান, হামলার পেছনে ওয়াইপিজির সংশ্লিষ্টতার বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তুরস্ক ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে আসলেও সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের উপর হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র বিদ্রোহী সংগঠনটিকে সমর্থন করে আসছে। তবে হামলার পর ওয়াইপিজি এর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ছেদ করা উচিত বলে জানায় আঙ্কারা। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জে চীনের ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, দ্বীপাঞ্চলটির সামরিকীকরণ নিয়ে চীনের সাথে আলোচনায় বসতে চায় তার দেশ। এদিকে চীন বলেছে, আত্মরক্ষার জন্যই তারা প্যারাসেল দ্বীপপুঞ্জে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এ বিষয়ে কারো হস্তক্ষেপ মোটেও সহ্য করা হবে না বলেও জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। আর তাইওয়ান বলেছে, দক্ষিণ চীন সাগরের ওই কৃত্রিম দ্বীপাঞ্চলে চীনা গতিবিধির ওপর কড়া নজর রাখছে তারা। দক্ষিণ চীন সাগরে চীনের ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছে সাগরের একটি অংশের মালিকানা দাবিদার ভিয়েতনামের সাধারণ মানুষ। জাপান সরকারও এই খবর প্রকাশের পর একই মত প্রকাশ করেছে। জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা এক সংবাদ সম্মেলনে বলেন, চীন ইচ্ছাকৃতভাবে দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে আন্তর্জাতিক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের সামরিকীকরণ চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে তৈরি হওয়া উত্তেজনা যেন আর বাড়তে না পারে সেজন্য চীনের সাথে আলোচনায় বসার ইচ্ছাও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। কৃত্রিমভাবে গড়ে তোলা উরি দ্বীপে গত 3 ফেব্রুয়ারির পর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। ভিয়েতনাম, তাইওয়ান ছাড়াও মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং ব্রুনেই এই দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে। শরণার্থী ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করতে চায় স্লোভেনিয়া। পশ্চিম ও উত্তর ইউরোপের পথে যাত্রা করা শরণার্থীর ঢল ঠেকাতে সীমান্তে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করতে পার্লামেন্টের অনুমতি চেয়েছে স্লোভেনিয়া সরকার। ইইউ নেতাদের বৈঠককে সামনে রেখে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জন-ক্লদ জাঙ্কারের সঙ্গে বৈঠক করেছেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। এদিকে 200 শরণার্থীর একটি দলকে সার্বিয়ায় ফেরত পাঠিয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী সার্বিয়ার সিদ শহরের স্টেশনটিতে বুধবার বিক্ষোভ করেন কয়েক শত শরণার্থী।
ক্রোয়েশিয়া সরকার জোর করে তাদের ট্রেনে তুলে দিয়ে সার্বিয়ায় পাঠিয়েছে বলে দাবি করেন তারা। তবে দেশটির কর্তৃপক্ষ জানায়, বৈধ কাগজপত্র না থাকায় এসব শরণার্থী যে পথে ক্রোয়েশিয়ায় প্রবেশ করেছিলেন সে পথেই ফেরত পাঠানো হয়েছে। বিক্ষোভের সময় ইউএনএইচসিআর এর কর্মীরা তাদের তীব্র শীত থেকে বাঁচাতে সাহায্যের পাশাপাশি শান্ত করার চেষ্টা করেন। এদিকে সীমান্তে শরণার্থীর স্রোত ঠেকাতে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনের ব্যাপারে পার্লামেন্টের অনুমতি চেয়েছে স্লোভেনিয়ার সরকার। গত কয়েকদিনে স্লোভেনিয়া সীমান্তে উত্তর ও পশ্চিম ইউরোপমুখী শরণার্থীরা ভিড় করায় এমন পদক্ষেপের কথা ভাবছে দেশটির সরকার। গ্রিসের লেসবস, চিওস ও লেরোস দ্বীপে কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন করেন গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী পানোস কামেনোস। এ সময় তিনি আশ্রয় পাওয়াদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের বাসস্থান ঘুরে দেখেন। এছাড়াও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে শরণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। 2016 সালের গত 1.5 মাসে 84,320 জন শরণার্থী সমুদ্রপথে ইউরোপে প্রবেশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, গত বছর সিরিয়া এবং ইরাকে যুদ্ধের সময় রাসায়নিক সালফার মাস্টার্ড গ্যাস ব্যবহার করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র অধিদপ্তরের এক মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, IS জঙ্গিরা 2015 সালে অগস্টে সিরিয়ার মারিয়া শহরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। তিনি আরও জানান, এ ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। এদিকে IS এর বিরুদ্ধে লড়াইয়ে হামলায় আহত প্রায় 35 অসুস্থ কুর্দি যোদ্ধার নমুনা সংগ্রহের পর পরীক্ষাগারের ফলাফলে তাদের উপর বিষাক্ত এই রাসায়নিক গ্যাস ব্যবহারের প্রমাণ মিলেছে বলে জানায় অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন কেমিক্যাল ওয়েপন্স ও PCW। সালফার মাস্টার্ড গ্যাস মানুষের ত্বকের ক্ষতি করে, সেই সঙ্গে ফুসফুস সহ শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেরও মারাত্মক ক্ষতি করে থাকে এই রাসায়নিক গ্যাস। ব্রিটেনের সংস্কার প্রস্তাব ও অভিবাসী সংকটের বিষয়ে আলোচনা করতে জার্মানির ব্রাসেলসে বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন EU। এ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সংস্কার প্রস্তাবটি পাশ হলে জোট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যুক্তরাজ্য, আর পাশ না হলে সামনের প্রতিটি EU সম্মেলনে প্রস্তাব পাশের বিষয়ে আলোচনা করবে ব্রিটেন। এদিকে এই প্রস্তাবের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেনবাসী। ব্রিটেন তার অভ্যন্তরীণ সুবিধা ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার তোড়জোড় করলেও এখানকার কৃষকরা তাদের ব্যবসার কথা ভেবে জোটবদ্ধ হয়ে থাকার পক্ষেই মত দেয়। ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের EU সংস্কার বিষয়ক প্রস্তাব সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। দুদিনের এই সম্মেলনে ক্যামেরনের এই প্রস্তাবটি পাশ হওয়া না হওয়ার উপরই নির্ভর করছে ব্রিটেন EUর সঙ্গে থাকবে কিনা। প্রস্তাবের বিষয়ে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি হলেও শেষ পর্যন্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে তা EU ও যুক্তরাজ্য উভয়ের জন্যই বড় পরাজয় হবে বলে মন্তব্য করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। এদিকে প্রস্তাবের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের বেশিরভাগ দাবি যুক্তিসঙ্গত ও ন্যায্য বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ইউরোপে শরণার্থী সমস্যার পাশাপাশি ইউরোজোনের ঋণ সংকট ঘিরে সৃষ্ট বিপর্যয়ের কারণে জোট থেকে বেরিয়ে আসতে চাইছে যুক্তরাজ্য। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আরেক রিপাবলিকান টেড ক্রুজকে মিথ্যেবাদী বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাজনীতিবিদদের মধ্যে সততার খুব অভাব বলেও মন্তব্য করেন তিনি। ক্যালিফোর্নিয়ার মিরাজে এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে তিনি আরও অভিযোগ করেন, টেড ক্রুজ নিউ হ্যাম্পশায়ার প্রাইমারি নির্বাচনে রিপাবলিকান আরেক পদপ্রার্থী বেন কার্জনের ভোট চুরি করেছেন। মার্কিন রাজনীতিতে ক্রুজের মতো এ ধরনের কর্মকাণ্ড চরম খারাপ প্রভাব ফেলতে পারে বলে জানান তিনি। এদিকে ক্রুজ বলছেন, উদ্ভট নানা বক্তব্য দিয়ে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের চেষ্টায় ব্যস্ত থাকলেও NBC ও ওয়াল স্ট্রিট জার্নালের নতুন নির্বাচনী বিশ্লেষণে রিপাবলিকানদের মোট সমর্থনের 28% নিয়ে এগিয়ে আছেন তিনি। অন্যদিকে ট্রাম্পের সমর্থন মাত্র 26% বলে উল্লেখ করেন ক্রুজ। দেশদ্রোহিতার অভিযোগে আটক ছাত্রনেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে মামলার শুনানির সময় বুধবার দিল্লির আদালতে দুপক্ষের আইনজীবীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সে সময় সংবাদকর্মীরা ছাড়াও হামলার শিকার হন কানহাইয়া নিজেও। গত সোমবারও আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীদের উপর হামলা চালায় সরকারপন্থী আইনজীবীরা। শুনানি শেষে কানহাইয়াকে জেল হাজতে প্রেরণের আদেশ দেয় আদালত। পুলিশের দাবি, গত 9 ফেব্রুয়ারি নেহরু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়া সব শিক্ষার্থীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে তারা। দেশটির সংবাদ মাধ্যম জানায়, অভিযুক্ত সব শিক্ষার্থীকে আইনের আওতায় আনতে দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ, বিহার, জম্মু কাশ্মীরে অভিযান চালাচ্ছে পুলিশ। এবারে মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে মালয়েশিয়া সরকার। শুক্রবার দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি গণমাধ্যমকে একথা জানান। দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিচারের আওতায় আনার পাশাপাশি তাদের দেশে ফেরত পাঠানোর কথাও জানান তিনি। বাংলাদেশ থেকে 5 বছরে 15 লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের একদিন পরই কুয়ালালামপুরের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হলো। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও জানান উপপ্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশটির মানব সম্পদ মন্ত্রী রিচার্ড রায়াট জাইম জানান, দুদেশের মধ্যে সমঝোতা স্মারক অনুযায়ী শ্রমিক নেওয়ার আগে তারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে। সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে যেন দলে কোনোভাবেই আশ্রয় পেতে না পারে সেসব বিষয় বিবেচনা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বাংলাদেশ আওয়ামী লীগের এই বিশাল সংগঠনে
ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক সংগঠন রয়েছে। এটি ইতিহাস এবং ঐতিহ্যের ধারায় বহু প্রার্থী ছিল, যোগ্য প্রার্থী ছিল। আমাদেরকে এই মনোনয়ন বোর্ডকে একজন চেয়ারম্যান প্রার্থী ছাড়া দুইজনকে দেওয়া যাবে না বিধায় অনেকেই বাদ পড়ে গিয়েছেন। আমরা দুঃখিত। মনোনীত প্রার্থীদের বিপুলভাবে জয়লাভে সবাই আত্মনিয়োগ করবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে দেয়ালচিত্র ও আলপনায় সাজিয়ে তোলা হচ্ছে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা। ভাষার জন্য প্রাণ বিসর্জন দেয়া ভাষা সংগ্রামীদের প্রতি নির্বিঘ্ন পরিবেশে বিনম্র শ্রদ্ধা জানানোর সব আয়োজন শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আয়োজকরা। রংতুলির আঁচড়ে একটু একটু করে পূর্ণতা পাচ্ছে সালাম, বরকত, রফিক, শফিক আর জব্বারের প্রতিকৃতি। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে প্রাণ বিসর্জন দেওয়া এসব শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণের অপেক্ষায় পুরো জাতি। ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে শহীদ মিনারের মূল বেদি। শহীদদের বুকের তাজা রক্তের প্রতিচ্ছবি হিসেবে রক্তিম রঙে রাঙানো হচ্ছে প্রাণের মিনারের পাদদেশ। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বেদিতে ফুলের শ্রদ্ধার্ঘ্য জানাবেন ধর্মবর্ণ নির্বিশেষে আপামর জনতা। শহীদ দিবসকে কেন্দ্র করে 4 স্তরের নিরাপত্তা বলয় সহ পুরো এলাকা থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ ফজলুর রহমান বলেন, কোনো রকম বিশৃঙ্খলা ঘটবে না, এটাই আমাদের প্রত্যাশা। আমরা জাতির কাছে সহযোগিতা চাইছি। মানুষ যেন সুন্দরভাবে এসে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। 21 কেবল আমাদের মুখের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেনি, দিয়েছে দেশপ্রেমের মহান আবেগ, দিয়েছে অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী জীবনবোধ, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলার প্রাণশক্তি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার এই আয়োজন শুধু একটি দিনকে কেন্দ্র করে নয়, সারা বছর জুড়েই যেন বজায় থাকে এমনটাই প্রত্যাশা সকলের। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে র্যাবের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভেহিকেল পেট্রোল, ফুড পেট্রোল এবং মোটরসাইকেল পেট্রোল করবে। তাছাড়াও তারা গুরুত্বপূর্ণ স্থানসমূহে এই শহীদ মিনারকে ঘিরে এবং তার চারপাশকে ঘিরে আমরা চেকপোস্ট করব। পাশাপাশি আমরা এই অঞ্চলে এই বেদিকে ঘিরে এবং তার আশপাশ এলাকাকে ঘিরে আমরা অবজারভেশন পোস্ট বসাবো। এন্টায়ার বেদিমূল এবং আশপাশ এলাকাটা আমাদের র্যাবের সিসি ক্যামেরার আওতায় থাকবে। আশা করছি যে অন্যান্য বারের মতো কোনো ধরনের সিকিউরিটি হুমকি ছাড়াই বা দুর্ঘটনা ছাড়াই ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে আসন্ন 21শে উদযাপিত হবে। কোনো সভ্য সমাজে এভাবে নির্বিচারে শিশু হত্যার ঘটনা ঘটে না বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্মম ঘটনাগুলোই প্রমাণ করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে। গত কয়েকদিনে আমি দেখেছি প্রায় 40 জন শিশু বোধহয় হত্যা হয়েছে। নির্মম নৃশংস কোনো সভ্য সমাজে শিশুদের এইভাবে হত্যা করা, এটা শুধু প্রমাণ করে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অধোগতি হয়েছে। জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য আমরা কয়েকটি স্থান চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে ইতিবাচক কোনো সাড়া এখনো পাইনি। আমরা আশা করি যে তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য তারা কাজ করবে। জঙ্গি ও সন্ত্রাস দমন সহ সার্বিক নিরাপত্তার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যুক্তরাষ্ট্র এবং পার্শ্ববর্তী দেশের চেয়ে আমাদের দেশ অনেক নিরাপদ। আমি যুক্তরাষ্ট্রের কথা এই জন্য বললাম, আমরা কথায় কথায় আমরা তাদের উদাহরণ দেওয়া হয়, তাদের এই যে তথ্য অনুসন্ধানকারী গ্লাভস, আমাদের স্থান কিন্তু 30তম স্থান, যুক্তরাষ্ট্র বোধহয় 33 না 35 নম্বর স্থান। আমরা তাদের চেয়েও এগিয়ে। আমরা সেই জন্যই বলছি যে আমরা আমাদের নিরাপত্তা বলুন, জঙ্গি মোকাবেলা বলুন, সব কিছুতেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের গোয়েন্দা বাহিনী সবসময় সচল রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ইভটিজিং সহ অপরাধী শনাক্ত করতে জুন মাসের মধ্যে 1100 সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। 1100 টোটালি জুন মাসের মধ্যে লেগে যাবে। এই ক্যামেরা অন্ধকারের মধ্যে আপনার চেহারা বের করতে পারবে, যত জোরে গাড়ি চালান আপনার গাড়ি বের করতে পারবে। সুতরাং যারা মাস্তানি করছেন, যারা ইভটিজিং করছেন, আমি বলতেছি মেয়র হিসেবে দয়া করে আপনারা এগুলো বন্ধ করেন। যেইভাবে আমরা মেথর পেসেজে মাল ফেলি, মেয়র তো 100 বছরও সাফ করতে পারবে না। আমার দোকানের সামনে আমি ফেলছি, আমার যত ড্রেন আছে আমি ফেলছি, আপনি ফেলছেন, কি করে পরিষ্কার হবে? খাল বড় করার চেষ্টা করতেছে কিন্তু পারছে না। কেন? হয় আপনি দখল করে রাখছেন, না হয় কোনো মাস্তান দখল করে রাখছে, না হয় কোনো পলিটিক্যাল লিডার দখল করে রাখছে।
এখন দেখবেন আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। আমেরিকা প্রবাসী আব্দুল শহীদ সাহেবের পিতা মরহুম মারফত আলী সাহেবের কুলখানি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের সারপাড়ায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ থেকে আমাদের নিউজ কোঅর্ডিনেটর জহিরুল ইসলাম লাকি জানান, কুলখানি অনুষ্ঠানে গ্রামের হতদরিদ্র লোকজনের মাঝে দিনব্যাপী খাওয়া দাওয়া পরিবেশন করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর মেয়র হাজী আব্দুল মনাফ, সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সহসভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার, অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহিন, বিশিষ্ট মুরব্বী হাজী শফিক মিয়া, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ ইসলাম মুন্না, ব্যবসায়ী শামীম আহমেদ কামালি, আমাদের সিলেট ব্যুরো প্রধান আবুতার চৌধুরী, ব্যবসায়ী আবু তাইয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন। সিলেটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শাহ আব্দুল করিম জন্মশতবর্ষপূর্তি উৎসব। নগরীর রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সোমবার বিকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য। সিলেট থেকে আবুতার চৌধুরী জানান, উদযাপন পর্ষদের উদ্যোগে এবং প্রথম আলোর সহযোগিতায় উৎসবের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর তপোধীর বলেন, অসাম্প্রদায়িকতাই ছিল বাউল শাহ আব্দুল করিমের জীবন দর্শন। তিনি মনে প্রাণে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেন। আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন, কথা সাহিত্যিক আনিসুল হক, ভারতের লেখিকা ডক্টর স্বপ্না ভট্টাচার্য, করিমতনায় শাহনুর জালাল। সাংস্কৃতিক পর্বের শুরুতে কলকাতার প্রখ্যাত সঙ্গীতশিল্পী মৌসুমী ভৌমিক বাউল করিমের গান নিয়ে আলোচনায় অংশ নেন। সাংবাদিকদের ওপর হামলাকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও ছাত্রত্ব বাতিলের জন্য আগামী 3 দিনের আলটিমেটাম দিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। অন্যথায় এরই মধ্যে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন তারা। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরী জানান, পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শিলের ওপর ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজিত সমাবেশে সাংবাদিক নেতারা এই আলটিমেটাম দেন। সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদুল আলম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। ফজরের নামাজের পর আমবায়ানের মধ্য দিয়ে বরগুনা জেলা ইজতেমা 2016 আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং আগামী 20 ফেব্রুয়ারি আখির মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা। ইজতেমায় বরগুনার 6টি উপজেলা ছাড়াও বিভিন্ন জেলা উপজেলা ও দেশ বিদেশের মুসল্লিরা অংশ নেবেন। বরগুনার প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ইজতেমাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে বরগুনা সদর উপজেলা পরিষদের মাঠে সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। জেলা ইজতেমা 2016 সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে বরগুনা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা ইজতেমা মাঠ। নিরাপত্তার বিষয়ে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার জন্য বিদেশি নাগরিকদের প্রতি আলাদা নজরদারির ব্যবস্থা করা হয়েছে। বরগুনার জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ বশিরুল ইসলাম বলেন, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, বরগুনাতে জেলা ইজতেমা হওয়ায় বরগুনাবাসী আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে। এই কারণে যে বিশ্ব ইজতেমায় ব্যয়বহুল ব্যবস্থা, এখানে আমাদের সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা আছে, তারপর পুলিশের পোশাকধারী নিরাপত্তা বাহিনী আছে। আমাদের এখানে 3 দাগনভূঞা ভাষা শহীদ আব্দুল সালামের পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সালাম স্মৃতি ফোরামের পক্ষ থেকে এই উপহার দেওয়া হয়। আমাদের ফেনী প্রতিনিধি কে এম রুবেল জানান, এই সময় উপস্থিত ছিলেন সালাম ফোরামের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আক্তার, আরটির জেলা প্রতিনিধি আজাদ মালদার, প্রথম ফেনী সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সম্পাদক এমাম হোসেন এমাম, ফোরামের সহসভাপতি সিরাজ উদ্দিন দালাল, সালামের ছোট ভাই আব্দুল করিম, প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, তরুণ সমাজসেবক আবুল বাশার সবুজ। সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর ভাঙার ওয়াশিং মেশিন ব্যবহার করা হচ্ছে। ফলে ভরাট হয়ে পড়ছে সুরমা নদীর তলদেশ। নদীর নাব্যতা সংকটে মাছ আকাল দেখা দিয়েছে। সিলেট থেকে আবুতার চৌধুরী এবং নিউজ কোঅর্ডিনেটর জহিরুল ইসলাম লাকি জানান, মাছের সংকটের কারণে স্থানীয় শত শত মৎস্যজীবী কর্মহীন হয়ে পড়ছেন। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী ও মৎস্যজীবীদের পক্ষে সম্প্রতি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে সম্প্রতি একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুরে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন। সুরমা নদীর পরিবেশ রক্ষায় গত 19 জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এলাকার 3 শতাধিক লোক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। এবারে দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। লাগাতার ধর্মঘটে অচল হয়ে পড়েছে দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর। ভারতের পেট্রাপোল বন্দরে নবনির্মিত চেকপোস্টে ট্রাক পার্কিংয়ের চার্জ 3 গুণ বাড়ানোর প্রতিবাদে পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের এই ধর্মঘট পালন করছেন। টানা 3 দিনের ধর্মঘটের ফলে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে আটকে থাকা শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল ও পচনশীল পণ্য নিয়ে শঙ্কায় আছে ব্যবসায়ীরা। দুর্ভোগে পড়ছেন পণ্য বহনকারী ব্যবসায়ীরাও। এদিকে ভারতে ধর্মঘট চললেও খোলা আছে বেনাপোল বন্দর ও কাস্টম। তবে 3 দিনে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও কোনো সমাধান না হয় অনিশ্চিত হয়ে পড়েছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম।
গত 20 বছরের মধ্যে প্রথমবারের মতো অভ্যন্তরীণ বাজারে পেট্রোলের দাম বাড়িয়েছে ভেনেজুয়েলা। দেশের অর্থনীতিতে গতি ফেরাতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আর্থিক ব্যবস্থাপনায় ভারসাম্য তৈরিতে ডলারের বিপরীতে কমানো হয়েছে মুদ্রার মানও। এতে জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ জানিয়েছে দেশটির সাধারণ মানুষ। জ্বালানি তেলের দরপতনে যখন টালমাটাল বিশ্ব অর্থনীতি, তখন অভ্যন্তরীণ বাজারে তেলের দাম বাড়িয়ে উল্টো পথে হাঁটল ভেনেজুয়েলা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে আচমকাই পেট্রোলের দাম লিটার প্রতি 0.01 থেকে ডলার থেকে বাড়িয়ে 0.95 ডলার নির্ধারণ করেছে ভেনেজুয়েলা। এতে করে 6000% বেশি দাম বাড়ল জ্বালানি তেলের। এভাবে উচ্চ হারে দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। এক ব্যক্তি বলেন, ভেনেজুয়েলার জনগণ এখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমনিতেই বাজারে খাবারের দাম অনেক বেশি, এখন এভাবে জ্বালানির দাম বাড়লে আমাদের পরিবহন খরচও বেড়ে যাবে। অপর এক ব্যক্তি বলেন, সরকারের উচিত জনগণের কথা ভাবা। জ্বালানি তেলের দাম ঠিকই বাড়লো, কিন্তু বেহাল সড়কের উন্নয়নে তাদের কোনো নজর নেই। এভাবে জীবন চালানো আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। ভেনেজুয়েলার মোট রাজস্ব আয়ের 95% আসে তেল রপ্তানি থেকে, কিন্তু বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতনের কারণে বিপুল হারে আয় কমেছে দেশটির। এতে গত বছরে প্রায় 10% সংকুচিত হয়েছে ভেনেজুয়েলার অর্থনীতি। অর্থনীতির হাল ধরতেই অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এতে প্রতি বছরে জ্বালানি খাতে $80 কোটি ভর্তুকি কমবে বলেও দাবি করেছেন তিনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, এখন ভেনেজুয়েলাতে বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামে গ্যাসোলিন বিক্রি হয়, যার খরচ একদম নেই বললেই চলে। অন্যরা যাই বলে থাকুক না কেন, দেশের অর্থনীতির প্রয়োজনে দাম বাড়ানো হয়েছে, আর আমি এর সকল দায় দায়িত্ব এককভাবে নিতেও রাজি আছি। বিশ্বের সর্বোচ্চ তেল উত্তোলক দেশের তালিকায় 9ম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। দৈনিক প্রায় 25 লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে দেশটি। টানা 4 মাসে প্রায় 18% রপ্তানি কমেছে জাপানের, আর গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে 12.9%। প্রতিবেশী দেশ চীনের অর্থনীতির ধীরগতির প্রভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এদিকে রপ্তানির পাশাপাশি আমদানিও কমেছে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশটিতে। গত 4 মাসে 16% আমদানি কমেছে দেশটির। এছাড়াও গত প্রান্তিকে দেশটির অর্থনীতি প্রায় 0.4% সংকুচিত হয়েছে জাপানের। এবারে মিলেনিয়াম খেলার সংবাদ। শুরু হচ্ছে এশিয়া কাপের লড়াই। মূল পর্বে ওঠার যুদ্ধে মাঠে নামবে আইসিসির 4 সহযোগী দল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। টি-20তে দারুণ ফর্মে থাকা আফগানদের কোচ ইনজামামুল হক জানালেন, মূল পর্বে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তার দল। আর প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও খেলাটা টি-20 বলে আরব আমিরাত কোচ আকিব জাভেদও আশাবাদী। ফতুল্লায় ম্যাচটি শুরু হবে বিকাল 3:30টায়। মাঠে নামার আগেই জানামাজ বিছিয়ে নামাজে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। ইমামতি করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক। ধর্মীয় রীতিনীতির পাশাপাশি দলকে এক সুতোয় গাঁথতে যেন এর জুড়ি নেই। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের সহযোগী দেশগুলোর মধ্যে সবথেকে নজর কাড়া দল আফগানিস্তান। টি-20-র ফেরিওয়ালা মোহাম্মদ নবীর পাশাপাশি দলের বিপদের মুহূর্তে ঝলসে ওঠা মারকাটারি উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ আর বল হাতে আগুন ঝরানো শাপুর জাদরানরা। তাই তো টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে 9 নম্বরে এই আফগানিস্তান। কোচ ইনজামাম জানালেন, আফগানরা মূল পর্বে খেলার জন্যই এসেছে বাংলাদেশে। সাথে এও জানালেন, টুর্নামেন্ট ফেভারিট ভারত ও স্বাগতিক বাংলাদেশ। আফগানিস্তান কোচ ইনজামামুল হক বলেন, আফগানরা দারুণ লড়াকু। নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারবে আমার দল। টি-20-র ফর্ম বিচার করলে এখন এগিয়ে ভারত, তবে নিজেদের মাটিতে বাংলাদেশকে হারানো কঠিন হবে। বাছাই পর্বের প্রথম ম্যাচে আফগানদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। মূলত ভারত ও পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটারদের নিয়ে গড়া এই দল। দলের মূল তারকা কোচ আকিব জাভেদ। তিনি জানালেন, টি-20 এমন এক খেলা যেখানে দলগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না। সংযুক্ত আরব আমিরাতের কোচ আকিব জাভেদ বলেন, আমাদের দলে রয়েছে 6 থেকে 7 জন আনকোড়া মুখ। তাদের চেষ্টা ও প্রত্যয়ে কোনো ঘাটতি নেই। আমি আশাবাদী এই দল নিয়ে। তবে পুরো টুর্নামেন্টের হিসেব করে ফেভারিট ভারত ও বাংলাদেশ। এর আগে টি-20-তে 2 দলের একমাত্র দেখায় জয় পেয়ে কিছুটা এগিয়ে থেকে মাঠে নামবে আফগানিস্তান। ইংলিশ জায়ান্টদের হোঁচট খাওয়ার রাতে জয় পেয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। এদিকে স্বাগতিক অসবার্গের সাথে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। আর টটেনহাম হটস্পার 1-1 গোলে ড্র করেছে ফিওরেন্তিনার সাথে। অন্যদিকে রুনিবিহীন ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়েছে ড্যানিশ ক্লাব নিউজিল্যান্ড। অনাকাঙ্ক্ষিত এই ফলাফলের কারণে নকআউট পর্বের শেষ 16 টিকেটের জন্য স্বাগতিক ইংলিশ জায়ান্টদের দ্বিতীয় লিগে জয়ের বিকল্প নেই। দুর্ভাগ্য যেন পিছু ছাড়তেই চাইছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। মিডজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেই প্রধান স্ট্রাইকার ওয়েন রুনির ইনজুরির খবর সামলে ওঠার আগেই ইনজুরির কবলে পড়ে প্রধান গোলরক্ষক ডি গিয়াও পৌঁছে যায় সাইড লাইনে।
তাই মানসিকভাবে কিছুটা পিছিয়ে থেকে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয় রেড ডেভিলরা। কিছুটা এলোমেলো হলেও ম্যাচে প্রথম লিড পায় ভ্যান হলের শিষ্যরাই। 37 মিনিটে নেদারল্যান্ডসের 22 বছর বয়সী স্ট্রাইকার মেমফিস ডিপের গোলে লিড পায় সফরকারীরা। মাত্র 7 মিনিট পর স্বাগতিকদের সমতায় ফেরায় মিডফিল্ডার পিওনি সিস্তো। 1-1 সমতার প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরার চেষ্টা করে ম্যান ইউনাইটেড, কিন্তু 77 মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার পল আনওয়াচুর গোলে জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। অন্য ম্যাচে হোঁচট খেয়েছে লিভারপুল। পরিসংখ্যানে স্বাগতিক অক্সবার্গের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামে ক্লপের শিষ্যরা। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও স্বাগতিক গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হয় ফিরমিনো কৌতিনহরা। অন্যদিকে রক্ষণভাগ সামলে স্বাগতিকরা কিছু আক্রমণ করলেও দেখা পায়নি সাফল্যের। ফলে গোলশূন্য ড্র দিয়ে শেষ হয় প্রথম লিগের খেলা। দিনের অপর ম্যাচে ইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা টটেনহাম হটস্পার মুখোমুখি হয় ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার। নিয়মিত স্কোয়াডের 6টি খেলোয়াড়দের বিশ্রাম দেন বস পেচেতিনি, কিন্তু ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে স্পার্সরা। 37 মিনিটে বেলজিয়ামের মিডফিল্ডার চ্যাডলির গোলে লিড পায় সফরকারীরা। প্রথমার্ধ এগিয়ে থেকে শেষ করলেও 59 মিনিটে ফেদেরিকো বার্নার্ডেসের গোলে সমতা ফেরে স্বাগতিকরা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুদলকেই। এসএ গেমসে বাংলাদেশের অর্জনকে সাফল্যের মানদণ্ডে বিচার না করে পারফরমেন্সকে মূল্যায়ন করা উচিত, একথা বলেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। আমাদের 22টা ডিসিপ্লিনের মধ্যে আমরা পার্টিসিপেট করেছি। 22টা ডিসিপ্লিনের মধ্যে আমাদের যদি পদক সংখ্যা দেখেন, 4টা গোল্ড পেয়েছি, 15টা সিলভার পেয়েছি, 56টা ব্রোঞ্জ পেয়েছি। আমরা স্বল্পমেয়াদী প্রশিক্ষণের মধ্যে গিয়ে আমরা এই পারফর্ম করতে পেরেছি। তাছাড়া আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা ডিসিপ্লিনের মধ্যে কিছু না কিছু আমাদের একটা আশানুরূপী রেজাল্ট আসছে। গতবারে আমরা 3টা ডিসিপ্লিনে কিন্তু 7টা গোল্ড মেডেল পেয়েছিলাম, যে 3টাই কিন্তু এবারে অ্যাবসেন্স, একটাও ছিল না। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। পিকেকে ওয়াইপিজির অবস্থানে তুরস্কের হামলা জোরদার। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জে চীনের ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শরণার্থী ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করতে পার্লামেন্টের অনুমতি চেয়েছে স্লোভেনিয়া সরকার। বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করল মালয়েশিয়া। এবং বাছাই পর্ব দিয়ে শুরু এশিয়া কাপ। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।